সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি বিকম ফার্স্ট সেমিস্টারের আবার একটা নতুন চ্যাপ্টার নিয়ে। আজকের আমরা যে চ্যাপ্টারটা করতে চলেছি সেই চ্যাপ্টারের নাম দেখো, সেই চ্যাপ্টারের কিন্তু দুটো নাম। একটা নাম আমরা সবাই জানি, খুব পরিচিত নাম, আরেকটা নাম একটু অপরিচিত। অপরিচিত নামটা দেখো আমি ওপরে লিখেছি, এই নামটা কিন্তু তোমাদের বইতে দেওয়া আছে। বইতে দেখো কি দেওয়া আছে, অ্যাডজাস্টিং এন্ট্রিজ, ক্লোজিং এন্ট্রিজ অ্যান্ড ওপেনিং এন্ট্রিজ। এটা হলো তোমাদের বইয়ের যে সূচিপত্র আছে, যে ইন্ডেক্স আছে, সেখানে কিন্তু এই নামটা দেওয়া আছে। আরেকটা কিন্তু নাম আছে এই চ্যাপ্টারের, সেই নামটা হলো কি, এই নামটা খুব ভালো করে দেখো, অ্যাকাউন্টিং ফর সেল অন অ্যাপ্রুভাল। এই নামটা কিন্তু প্রচণ্ড একটি পরিচিত নাম। এই চ্যাপ্টারটাকে আমরা বেশিরভাগ সবাই কিন্তু এই নামেই জানি, যে অ্যাকাউন্টিং ফর সেল অন অ্যাপ্রুভাল। তাছাড়া আরেকটা নামও কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে আজকে আমরা এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনার শুরুতেই আমি তোমাদের সঙ্গে কি আলোচনা করি, প্রথমে কোনো অঙ্ক শুরু করবার আগেই কনসেপ্ট, সেই কনসেপ্ট কিন্তু আগে তোমাদের সঙ্গে আলোচনা করব, গল্পের মাধ্যমে পুরো অঙ্কের বিষয়বস্তু বোঝাবো, তারপরে আমি একটা প্র্যাকটিক্যাল প্রবলেম কিন্তু সলভ করে দেখাবো। তাহলে চলো আজকে তো আমরা চলে যাব। আর তোমরা এই যে পুরো চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের যে প্লেলিস্ট, সেটা কিন্তু তোমরা উপরে আই বাটনে ক্লিক করলেও পেয়ে যাবে, আবার ডিসক্রিপশানেও আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেইখানেও কিন্তু তোমরা পেয়ে যাবে। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব কনসেপ্টে। তাহলে চলো আমরা গল্পের মাধ্যমে পুরো ব্যাপারটাকে একবার বুঝে নিই, ঠিক আছে? তো ভাবো আমার একটা ফ্যাক্টরি আছে, আমি দেখো এখানে লিখছি ফ্যাক্টরি, আমার একটা ফ্যাক্টরি আছে, এবং সেই ফ্যাক্টরিতে কি তৈরি করা হয়, আমার কিসের ফ্যাক্টরি বলো তো? যে চামড়ার যে জ্যাকেট হয় না, ভাবো যে কোনো ধরনের জ্যাকেট বা শীতের পোশাক, সোয়েটার, উলের বিভিন্ন জিনিসপত্র, মানে শীতের বিভিন্ন সোয়েটার, জ্যাকেট তৈরি করবার আমার একটা ফ্যাক্টরি আছে। এবারে আমি কি করি, আমার ফ্যাক্টরি থেকে মালপত্র বিভিন্ন দোকানে আমি সাপ্লাই করি। এই হলো আমার ব্যবসাটা। তো এই হলো আমার ব্যবসা। এবারে একদিন কি হলো, একটা লোক এলো, লোকটার নাম আমি দিচ্ছি, লোকটার নাম হলো রামু। আমি দিচ্ছি রামু, আবার রামু কাকা বলে একদিন একটা লোক আমার কাছে এলো, এবং এসে আমাকে বলল, কি বলল, যে আচ্ছা রামু কাকা কবে এলো, আমি একটা তারিখ দিই। আমি তারিখ দিচ্ছি 15/12/2023, অর্থাৎ 2023-এর কবে এলো, 15ই ডিসেম্বর আমার কাছে এলো। এসে একটা কথা বলল, কি বললো যেন, বলল এই পাড়াতে পাশের গ্রামে একটা মেলা হচ্ছে, পাশের গ্রামে কি হচ্ছে, একটা মেলা বসেছে। এই মেলাটা না পুরো 1 মাস ধরে চলবে, এই মেলাটা পুরো 1 মাস ধরে চলবে, 2 মাস ধরে চলবে, আমি ধরে নিলাম 2 মাস ধরে মেলাটা চলবে। এবারে রামু কাকা এই মেলায় গিয়ে জ্যাকেট বা শীতের বিভিন্ন পোশাক বিক্রি করতে চায়, কারণ ডিসেম্বর মাস বুঝতেই পারছো খুব ঠান্ডা পড়েছে। তো রামু কাকা চায় এই মেলায় গিয়ে কি বিক্রি করবে, জ্যাকেট, শীতের বিভিন্ন পোশাককে বিক্রি করবে। তো রামু কাকা কি করলো, আমার ফ্যাক্টরিতে এলো, এবং ফ্যাক্টরিতে এসে রামু কাকা চাইছে আমার এখান থেকে জ্যাকেট, বিভিন্ন উলের সোয়েটার নিয়ে মেলাতে গিয়ে বিক্রি করবে। এই হলো রামু কাকার উদ্দেশ্য। কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে, রামু কাকার কাছে না কোনো টাকা পয়সা নেই, রামু কাকার হাত একদম পুরো ফাঁকা। তো রামু কাকা কি বলছে আমাকে, রামু কাকা আমাকে বলল যে আমার থেকে বিনা পয়সায় জ্যাকেট নিয়ে যাবে, মেলাতে বিক্রি করবে, করে যে টাকা হবে সেইটা আমাকে দিয়ে যাবে। এটা রামু কাকা বলল, আমার থেকে সম্পূর্ণ বিনামূল্যে, ফ্রিতে নেবে, এখন মেলায় বিক্রি করবে, বিক্রি হলে টাকা দেবে, যদি বিক্রি না হয় তাহলে যে কটা মাল বিক্রি হলো না, সেই মালগুলো সব আমাকে ফেরত দিয়ে যাবে। তো আমার মনে হলো রামু কাকা খুব ভালো মানুষ, আমি বিশ্বাস করে রামু কাকাকে কী করলাম, ফ্রিতে জ্যাকেট দিয়ে দিলাম। ঠিক আছে, ফ্রিতে কি করলাম, জ্যাকেট দিয়ে দিলাম। কতগুলো জ্যাকেট দিলাম, আমি 100খানা জ্যাকেট দিয়ে দিলাম। তো দেখো আমি এখানে লিখছি 100 ইউনিট, ঠিক আছে, 100 ইউনিটস বলে দেখো আমি এখানে লিখছি 100 পিস জ্যাকেট দিয়ে দিলাম। আমার জ্যাকেটগুলো তৈরি করতে আমি 100 পিস জ্যাকেট দিয়ে দিলাম, ঠিক আছে। আমার জ্যাকেটগুলো তৈরি করতে কারখানাতে প্রত্যেকটা জ্যাকেট তৈরি করতে 500 টাকা করে লেগেছে, ঠিক আছে, 500 টাকা করে কিন্তু আমার লেগেছে। তাহলে আমি এখানে এরকমভাবে লিখতে পারি যে ₹500, ঠিক আছে।
তাহলে আমার প্রত্যেকটা জ্যাকেট, এক একটা জ্যাকেট তৈরি করতে কত টাকা লেগেছে? 500 টাকা করে। তো আমি রামু কাকাকে 100খানা জ্যাকেট দিয়ে দিচ্ছি। এবং রামু কাকাকে একটা কথা আমি বলবো যে তুমি যে জ্যাকেটগুলো বিক্রি করবে না, প্রত্যেকটা জ্যাকেট পিছু আমাকে 50 টাকা লাভ দিতে হবে, আমাকে 50 টাকা প্রফিট এনে দিতে হবে। মানে রামু কাকাকে শুধু আমি একটাই কথা বললাম, আমার জ্যাকেট তৈরি করতে খরচ হয়েছে 500 টাকা এক একটা জ্যাকেট। তুমি যখন জ্যাকেটগুলোকে বিক্রি করবে না মেলাতে, রামু কাকাকে বললাম তুমি যখন মেলাতে জ্যাকেটগুলো বিক্রি করবে 550 এই দামের থেকে কিছুটা বেশি দামে বিক্রি করবে। বোঝা গেল? 500 টাকার জ্যাকেট আমাকে কিন্তু দিতে হবে 550 টাকা। ঠিক আছে, আমি মাত্র 50 টাকা লাভ রাখতে চাই, প্রত্যেকটা জ্যাকেট পিছু মাত্র 50 টাকা লাভ রাখতে চাই। রামু কাকাকে বললাম তুমি 500 টাকার জ্যাকেট তুমি 550 টাকায় মিনিমাম তো লাভ রাখবেই, রেখে তুমি আরও বেশি দামে বিক্রি করো। তুমি 550 টাকার জ্যাকেট 600 টাকায় বিক্রি করতে পারো, 700, 800, 900, 1000, তোমার যা ইচ্ছে তুমি যা পারো তাই করো, মেলায় বিক্রি করো। আমাকে 500 টাকার জ্যাকেট 550 টাকা জ্যাকেট পিছু আমাকে ফেরত দিতে হবে। তো রামু কাকা খুব সহজেই রাজি হয়ে গেল। তো রামু কাকা কি করলো? রামু কাকা এই 100 পিস জ্যাকেট নিয়ে কোথায় গেল? মেলাতে চলে গেল। ঠিক আছে, বিক্রি করবে বলে। এবারে আমি একটা কথা বলে রাখি, এখানে আমার জ্যাকেটগুলো তৈরি করতে কত খরচ হয়েছে? 500 টাকা। এই টাকাটাকে বলা হয় কিন্তু কস্ট প্রাইস। ঠিক আছে, আর আমি চাইছি প্রত্যেক জ্যাকেট পিছু আমার 50 টাকা করে এক্সট্রা চাই। তাহলে এই যে টাকাটা, এটাকে বলা হয় কিন্তু ইনভয়েস প্রাইস। শর্টে দেখো আমি লিখছি আইপি, ইনভয়েস প্রাইস। ঠিক আছে, যে টাকাটা আমার মিনিমাম লাগবেই লাগবে। ঠিক আছে, এইটুকুনি লাভ আমি তো রাখবোই 50 টাকা। তো এই পুরো টাকাটাকে 550 টাকা বলা হয় কিন্তু ইনভয়েস প্রাইস। শর্টে আমি লিখলাম কি? আইপি। তো ভালো কথা, রামু কাকা 100 পিস জ্যাকেট নিয়ে মেলায় চলে গেল, মেলায় বিক্রি করবে। আচ্ছা, মেলাটা ভাবো 1 মাসের মেলা। আমি একটু আগে 2 মাসের মেলা বলেছিলাম, আমি ধরে নিচ্ছি ভাবো 1 মাসের মেলা। 1 মাসের একটা মেলা বসেছে, তো মেলায় বিক্রি করবে। মেলাটা বসছে কিন্তু এই 15 তারিখ থেকেই। আর 15 তারিখ সকালবেলাতেই কি হলো? রামু কাকা আমার থেকে জ্যাকেট নিয়ে গেল। তার মানে মেলাটা শেষ হবে কবে? 1 মাসের মেলা, মানে মেলাটা শেষ হবে 1/1/2024 শেষ হবে, তাই না? 1/1 না, 15/1/2024 শেষ হবে। ঠিক আছে, ডিসেম্বরের 15 শুরু হয়েছে, জানুয়ারির 15 শেষ হবে। এই হলো ব্যাপার। খুব ভালো কথা। তো আমাকে তো খাতায় লিখে রাখতে হবে, কারণ আমি এতগুলো মাল রামু কাকাকে বিশ্বাস করে দিয়ে দিলাম, আমাকে তো সব লিখে রাখতে হবে। তো যে লিখে আমরা রাখবো সেগুলোকে আমরা জার্নালের মাধ্যমে কিন্তু লিখে রাখবো। তাহলে দেখো, আমি যখনই রামু কাকাকে কি করলাম, ধারে 500 টাকার মালগুলোকে এরমভাবে সব 550 টাকায় বেচতে বললাম এবং 100 পিস মাল টোটাল দিয়ে দিলাম, তার জার্নাল আমরা কি করব? তাহলে দেখো, আমি যদি জার্নালের জন্য এরমভাবে ঘর কাটি, ঠিক আছে, আমি যদি জার্নালের জন্য এরমভাবে ঘর কাটি, তাহলে দেখো কেমন হবে। আমি যখনই ধারে মাল বিক্রি করলাম, তার জার্নাল কি হয়? ধারে মাল বিক্রি করলাম, আমি তখন কি লিখবো? ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট। এগুলো কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখবে, কারণ এটা পুরো হলো একটা জার্নালের অঙ্ক। জার্নাল খুব ভালো করে জানা থাকলে এই অঙ্ক জলের মতো সহজ। 4 থেকে 5টা হয়তো জার্নাল থাকে। ঠিক আছে, তখন আমরা কি লিখবো? ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট টু কি লিখবো আমরা? সেলস অ্যাকাউন্ট। তাহলে আমি কি করলাম এখানে আমি কিন্তু কি করলাম? 100 পিস মাল আমি দিয়ে দিলাম। ঠিক আছে, কত দামে? আমরা কিন্তু লিখবো 550 টাকায় আমি দিয়ে দিলাম। আমি ভেবে নেবো আমি 550 টাকায় বিক্রি করলাম। আমি কত টাকায় তৈরি করেছি আমার জানার দরকার নেই, আমরা শুধু জাস্ট এইটুকুনি দেখবো আমি কত টাকায় বিক্রি করলাম। সেলস লেখা আছে মানে কি? বিক্রি। আমি 500 টাকার মাল কত টাকায় বিক্রি করলাম? 550 টাকায়। আমি ধরে নিচ্ছি এরকমই বিক্রি হবে। তাহলে দেখো, এখানে আমরা কি লিখতে পারি? 100 ইন্টু, আচ্ছা আমি দাগটাকে না আর একটু সরিয়ে কাটছি। তাহলে দেখো, এখানে আমি ডেবিট ক্রেডিট বলে লিখে রাখি। ঠিক আছে, তাহলে আমি কি ধরে নিচ্ছি যে 500 টাকার মাল আমার বিক্রি হয়ে গেল 550-এ। তার মানে টোটাল আমার বিক্রি হলো কত টাকা মাল? তাহলে দেখো, আমি ধরে নেব আমার এখানে 55,000 টাকার কিন্তু মাল বিক্রি হয়ে গেল। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি বিক্রি করে দিলাম। এবারে ভাবো, আমি 100 পিস মাল পাঠিয়েছি
রামু কাকা নিয়ে গেছে মেলাতে। এবারে মেলাতে নিয়ে যাওয়ার পর রামু কাকার মনে হচ্ছে এই 100 পিস মালের মধ্যে 10টা মাল না, মানে 10টা জ্যাকেট অতটা ভালো না, কোনো জ্যাকেট একটু ছেঁড়া, কোনো জ্যাকেট একটু খারাপ। তো রামু কাকা কী করলো, 100 পিস জ্যাকেট নিয়ে গেছে, সেখান থেকে রামু কাকা না আমাকে 10টা জ্যাকেট এসে ফেরত করে দিয়ে গেল। 10টা জ্যাকেট আমাকে কী করলো, ফেরত করে দিয়ে গেল। তাহলে যদি ফেরত করে দিয়ে যায় তাহলে তার জার্নাল আমাদের কি হবে আমরা সবাই জানি। যদি ফেরত করে তাহলে দেখো, যদি আমরা বিক্রি করি তখন কি হয়, ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। তাহলে যদি আমাকে কেউ ফেরত করে দিয়ে যায়, আমি বিক্রির জার্নাল যা হবে, আমি কাউকে বিক্রি করলাম, তার জার্নাল যদি এইটা হয়, ওই বিক্রি করা মাল যখন আমার কাছে ফেরত আসবে তার জার্নাল কি পুরো উল্টে যাবে। মানে ডেটর্সটা ছিল ডেবিট, এবারে তাহলে কি হয়ে যাবে, ডেটর্সটা ক্রেডিট হয়ে যাবে, তাই না? তাহলে আমরা এখানে কি লিখবো, টু ডেটর্স অ্যাকাউন্ট, ডেটর্সটা ক্রেডিট হয়ে গেল, তাই না? এবারে হিসেব মতো সেলসটা ক্রেডিট ছিল, সেলসটাকে ডেবিট করা উচিত, কিন্তু সেলস আমরা লিখবো না, কারণ আমরা তো সেলস করছি না, সেলস হয়ে যাওয়া মালটা রিটার্ন আসছে। তাহলে আমরা কি করব, তাহলে আমরা তাকে লিখবো কি, রিটার্ন ইনওয়ার্ড, ঠিক আছে, রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট বলে কিন্তু আমরা লিখবো, রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট টু ডেটর্স অ্যাকাউন্ট। বোঝা গেল? তাহলে আমার কাছে কত পিস মাল ফেরত হলো, 10 পিস, এবং এক একটার দাম আমি কত টাকায় বিক্রি করেছিলাম, 550 টাকায় বিক্রি করতে বলেছিলাম। তাহলে দেখো এখানে কত হচ্ছে, 550 আর 10কে গুণ করলে হবে কত, হবে কিন্তু 5500। এই এত টাকার মাল আমার কাছে ফেরত চলে এলো। তাহলে আশা করি তোমরা এতটা সবাই বুঝতে পারলে। তাহলে এবারে রামু কাকার কাছে কতগুলো মাল রয়েছে, রামু কাকার কাছে কতগুলো মাল রয়েছে, রামু কাকার কাছে আর রয়েছে এখন 90 পিস মাল। এই 90 পিস মাল মেলায় বিক্রি করতে নিয়ে গেছে। যদি 90 পিস মাল রামু কাকা পুরো বিক্রি করে দিতে পারে আর আমাকে ফোন করে জানায় যে হ্যাঁ আমার 90 পিস মাল বিক্রি হয়ে গেছে, তাহলে কিন্তু আমরা কোনো জার্নাল এন্ট্রি করব না। তার কারণ দেখো, রামু কাকা আমাকে যদি ফোন করে বলে এই 90 পিস মাল বিক্রি হয়ে গেছে, তাহলে কিন্তু আমি কোনো জার্নাল এন্ট্রি করবো না, জাস্ট মনে একটু আনন্দ পাবো, একটু নেচে নেবো, হয়ে যাবে, কিন্তু আমি কোনো জার্নাল এন্ট্রি করবো না। তার কারণ আমি এখানে ধরেই নিয়েছি, আমি তো এখানে লিখেই দিয়েছি যে 100 পিস মাল বিক্রি হয়ে গেছে, 10 পিস ফেরত এসছে, তার মানে তো 90 পিস মাল বিক্রি হয়ে গেছে, তার জার্নাল তো করাই আছে। আর যদি আমাকে ফোন করে বলে যে 90 পিস মাল বিক্রি হয়ে গেছে, তাহলে আমি কিন্তু জার্নাল এন্ট্রি করবো না। আশা করি বুঝতে পারলে, এতটা ক্লিয়ার হলো। তাহলে এখানে আমরা কি করলাম, দুটো জার্নাল এন্ট্রি কিন্তু করলাম। এইবারে কয়েকটা জিনিস তোমাদেরকে বলি, খুব ভালো করে কিন্তু তোমরা বুঝবে। আচ্ছা, আমি এই ফ্যাক্টরিতে যে জ্যাকেটগুলো তৈরি করেছি, কত টাকায় তৈরি করেছি, 500 টাকায়। রামু কাকাকে বলেছি 550 টাকায়, 550 টাকা আমাকে দিয়ে বাকি টাকা লাভ রাখতে, এটা তো আমি বলেছি। আচ্ছা, রামু কাকা যদি বলে আমি আপনাকে 550 টাকা দেবো না, মানে অত দাম আমি পাচ্ছি না, রামু কাকা আমাকে রিকোয়েস্ট করে বলছে যে 550 টাকা একটু বেশি হয়ে যাচ্ছে, তুমি 530 টাকা বা 540 টাকায় করো, 550 টাকা পাবো নিও না। যদি আমাকে এরকম করছে, আমি চাইছি 550 টাকা, মানে 50 টাকা মিনিমাম লাভটা আমি রাখতে চাইছি, কিন্তু রামু কাকা বলছে যে না, অত লাভ রেখো না, তুমি বরং এত লাভ করো না, তুমি একটা কাজ করো, তুমি 540 টাকায় নাও না প্লিজ, আমাকে বারবার করে ভাবো রিকোয়েস্ট করছে, 540 টাকাতে বলছে লাভ রাখতে। বাবা আমাকে যদি বলে, তাহলে তার জার্নাল এন্ট্রি কি হবে? তাহলে দেখো, যদি আমরা আইপি মানে মিনিমাম বেচতে চাইছি যে টাকাটা, আইপি মানে কি, মানে মিনিমাম যে টাকাটা আমি চাইছি, আমি 500 টাকার মাল 550 টাকায় বেচতে চাইছি, যে টাকাটাই আমি বিক্রি করতে চাইছি, এটাকে বলা হয় আইপি, মানে ইনভয়েস প্রাইস। তার থেকেও যদি দর কষাকষি করে কেউ কমে নেয়, মানে কম টাকায় নিয়ে চলে যায়, এই যে রামু কাকা যেমন কম টাকায় নিয়ে চলে যাচ্ছে, তাহলে ইনভয়েস প্রাইসের থেকে যদি কম টাকায় আমি মাল ছেড়ে দিই, আমার জ্যাকেট সোয়েটারগুলোকে আমি ছেড়ে দিই, রামু কাকার কাছে দিয়ে দিই, তাহলে কি হবে, তাহলে আমার সেলের অ্যামাউন্টটা কমে যাচ্ছে। আগে আমি ভেবেছিলাম সেল করব 550 টাকা, এখন আমার সেল হবে কত, 540 টাকায়। তাহলে আমার সেলের যে অ্যামাউন্টটা সেটা কী হবে, কমে যাচ্ছে, সেলের অ্যামাউন্ট কমে যাচ্ছে। আমি বলছি না যে আমার সেলটা কমে যাচ্ছে, মানে মেলায় যে আমার জ্যাকেটগুলো বিক্রি হবে না এটা আমি বলিনি, কিন্তু সেলের অ্যামাউন্টটা কমে যাচ্ছে, ইউনিট কমছে না বা কোয়ান্টিটি কমছে না, অ্যামাউন্টটা কমে যাচ্ছে। ঠিক আছে, আমি যদি লাভ করতাম, আমি কম 50 টাকার বদলে 40 টাকা লাভ করছি, তাহলে আমার কি, সেলের অ্যামাউন্টটা কমে গেল। যদি সেলের অ্যামাউন্ট কমে যায়, মানে সেল কমে যায়, তাহলে তার জার্নাল কি হবে?
তাহলে দেখো তোমরাই বলো সেল মানে কি? সেল মানে হলো বিক্রি, তাহলে বিক্রি মানে আয় মানে ইনকাম, তাহলে সেল হলো একটা ইনকাম। আর ইনকামের নেচার কি হয়? ইনকামের নেচার কিন্তু হয় ক্রেডিট। মনে রাখবি ইনকামের নেচার কি হয়? ক্রেডিট। ইনকামের নেচার ক্রেডিট, তাহলে এই সেল যদি বৃদ্ধি পায় তাহলে তাকে আমরা কি ক্রেডিটেই লিখবো, সেল হয়েছে ক্রেডিটে লিখবো, তাই না? সেল যদি কমে যায় তাহলে কি উল্টো করব, ডেবিট করে দেবো। সেল যদি কমে যায় কি করবো? উল্টো করবো, ডেবিট করে দেবো। তখন আমরা কি করব? তখন আমরা কিন্তু করব সেলস অ্যাকাউন্ট ডেবিট টু, দেখো সেল আমার কমে গেল মানে কি ডেটর্সের অ্যামাউন্টও কমে গেল, তাই না? ডেটর্সের অ্যামাউন্টও কমে গেল। ডেটর্স কি? সম্পত্তি। ডেটর্স হলো সম্পত্তি, সম্পত্তির নেচার কি হয়? ডেবিট। তাহলে সেটা যদি কমে যায়, সম্পত্তি যদি কমে যায়, আমি কি ক্রেডিট করে দেবো। তাহলে আমরা কি লিখবো? টু ডেটর্স। আশা করি বোঝা গেল। তাহলে যখনই সেলের অ্যামাউন্টটা কমবে তখনই আমরা কি করব? সেলস অ্যাকাউন্ট ডেবিট টু ডেটর্স। বোঝা গেল? তাহলে এখানে আমরা কত লিখব? দেখো এখানে আমরা এটাই লিখব যে আমি যদি 100 পিস মাল পাঠাই, 100 পিস মাল এবং 100 পিস ভাবো মাল আমি যদি পাঠাই, তাহলে এখানে কিন্তু আমি শুধুমাত্র কোন টাকাটাকে লিখবো বলো তো? এখানে কিন্তু আমরা কেবলমাত্র লিখব যে অ্যামাউন্টটা আমরা কম নিচ্ছি, অর্থাৎ 10 টাকা। 550 টাকার জিনিস 540 টাকায় দিয়ে দিচ্ছি, তার মানে কত? 10 টাকা। মানে এখানে কিন্তু আমরা লিখবো 1000 টাকা। আশা করি বোঝা গেল। এবার একই জিনিস আমি যদি এবার উল্টো করে করি, ভাবো রামু কাকা একটু বোকা মানুষ, বোকা ভালা মানুষ। আমি যদি 550 টাকায় বিক্রি করব মনে মনে ভেবেছি, মানে মিনিমাম আমার 550 টাকা চাই। এবার রামু কাকাকে আমি বোকা বানিয়ে যদি বলি যে না 550 টাকা নয়, আমি তোমাকে এই মালটা 500, ভাবো আমি বলছি 570 টাকায় ভাবো বিক্রি করতে হবে, 20 টাকা আরও এক্সট্রা আমি করে দিচ্ছি। যদি এরকম করে দিই তাহলে কেমন হবে ব্যাপারটা? এতক্ষণ রামু কাকা আমার থেকে দরদাম করে কমে নিয়ে গেছিলো 10 টাকা কমে, এবারে যদি উল্টো হয় ব্যাপারটা, যে আমি রামু কাকাকে কি করছি? বোকা বানিয়ে আরও এক্সট্রা, মানে আইপির থেকে, ইনভয়েস প্রাইসের থেকে আরও এক্সট্রা 20 টাকায় বিক্রি করছি। তাহলে কি আমার সেলের অ্যামাউন্টটা এবারে কি বেড়ে যাবে? তাহলে সেলের অ্যামাউন্ট যত বেড়ে যাবে তত কি হবে? সেলের নেচার ক্রেডিট, কারণ এটা একটা ইনকাম, যত বৃদ্ধি পাবে আরও ক্রেডিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো আমরা এই জার্নালটা এবারে কী করবো দেখো। আচ্ছা এখানে আর ধরবে না, তো আমি দেখো এই সাইডে করছি। তাহলে এবারে জার্নালটা কি হবে? যদি আবারও বলছি, যদি আমি বেশি দামে বিক্রি করতে পারি ইনভয়েস প্রাইসের থেকে, তাহলে কি আমার সেলের অ্যামাউন্ট বেড়ে গেল। তাহলে সেলের অ্যামাউন্ট বেড়ে গেলে কি হবে? সেলের অ্যামাউন্ট বেড়ে গেলে কি হবে? সরি সেল তো ক্রেডিট, যত অ্যামাউন্ট বাড়বে তত সেলটা আরও ক্রেডিট হয়ে যাবে, ডেটর্স আরও বৃদ্ধি পাবে, যত ডেটর্সের অ্যামাউন্ট আরও বৃদ্ধি পাবে। তাহলে আমরা কি লিখব? ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, যেটার যা নেচার বৃদ্ধি পেলে সেটা সেখানেই বসে যাবে। বোঝা গেল? তাহলে দেখো আমি কত টাকা এক্সট্রা দামে বিক্রি করতে পারছি আমার ইনভয়েসের থেকে? 20 টাকা দাম এক্সট্রা দামে। 550 টাকার জিনিস 570 টাকায় বোকা বানিয়ে দিলাম, মানে 20 টাকা এক্সট্রা। 20 টাকা এক্সট্রা 100 পিস মাল যদি আমি ধরে নিই তাহলে কত হচ্ছে? তাহলে এখানে হচ্ছে কিন্তু 2000, তাই না? এই হলো কিন্তু ব্যাপার, এটা কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে। ঠিক আছে, তাহলে রিটার্ন হওয়ার আগে এই ব্যাপারগুলো সাধারণত হয়। ঠিক আছে, যখন রিটার্ন হয়নি, আমি যদিও রিটার্নটা প্রথমেই সেকেন্ডে লিখে নিয়েছি, রিটার্ন হওয়ার আগে এই জিনিসগুলো মোটামুটি হয়ে যায়, তারপরে মাল কেউ রিটার্ন করে। তাহলে আশা করি এতটা তোমরা বুঝতে পারলে। বোঝা গেল? এইবারে নেক্সট যে জিনিসটা আমি বলবো সেটা হলো, আমি দেখো এই জায়গাগুলোকে মুছে দিচ্ছি। হ্যাঁ, তাহলে হয়ে গেল। এইবারে ভাবো আমি রামু কাকাকে তো ভাবো 100 পিস মাল পাঠিয়েছিলাম, রামু কাকা 10টা রিটার্ন করে দিয়েছে। রামু কাকার কাছে এখন 90 পিস জ্যাকেট রয়েছে। রামু কাকা এগুলোকে এখন বিক্রি করছে, মেলায় রোজ বসছে আর বিক্রি করছে। এবারে এই করতে করতে, এই রকম কাজ করতে করতে কি হলো, এটা কোন মাস চলছিল? রামু কাকা নিয়ে গেছে কিন্তু 15/12/2023। এবার যেহেতু আমার একটা ফ্যাক্টরি আছে, আমি বছরে কত লাভ হচ্ছে ক্ষতি হচ্ছে তার একটা হিসাব রাখি, তাই জন্য আমাকে কি করতে হয়? প্রত্যেক বছরের শেষে আমাকে কি বানাতে হয়? একটা ফাইনাল অ্যাকাউন্ট বানাতে হয়, তাই না? ফাইনাল অ্যাকাউন্ট বানাতে হয় এরকমভাবে। যেহেতু আমার একটা ফ্যাক্টরি, তাই জন্য আমাকে কি করতে হয়? ফাইনাল অ্যাকাউন্ট বানাতে হয়। ফাইনাল অ্যাকাউন্টের প্রথমে আমরা কি লিখি? ট্রেডিং, তাই তো? ট্রেডিং বলে আমরা লিখি।
তারপরে আমরা কি বানাই প্রফিট অ্যান্ড লস, তারপরে আমরা কি বানাই ব্যালেন্স শিট। এরকমভাবে আমি ট্রেডিং অ্যাকাউন্ট বানাই। আচ্ছা, আমার এই ব্যবসাটার ইয়ার এন্ডিং কবে? সর্বদা মনে রাখবে আমার এই ব্যবসার ইয়ার এন্ডিং হলো 31/12/2023। 2023 এই হলো ইয়ার এন্ডিং, 31/12/2023। এবারে তোমরা সবাই জানো যখন ট্রেডিং অ্যাকাউন্ট আমরা করি তখন আমরা কি লিখি? এখানে বাই ক্লোজিং স্টক, এদিকে আমরা কি লিখি? ওপেনিং স্টক। এখানে কি লিখি? ক্লোজিং স্টক। এখানে কি লিখি? সেলস লিখি। এবারে সেলস আমি আমার এই যে 100 পিস মাল আমি পাঠিয়েছি, এটা কি আদৌ মেলাতে সেলস হয়েছে কি হয়নি সেটা আমি কি করে বুঝবো? দেখো, যদি মাল বিক্রি না হয়, রামু কাকা বলেছে কিন্তু ভাবো 90টার মধ্যে ভাবো 50টা বিক্রি হলো আর 40টা হলো না, রামু কাকা কি করবে? 40টা এসে আমায় ফেরত দিয়ে যাবে। কিন্তু এরকম নয় যে আমি রামু কাকার থেকে আর ফেরত নেবো না, 90টা তোমায় দিয়ে দিলাম তো দিলাম, এবার তুমি বেচতে পারলে তো পারলে, না পারলে তো না পারলে, এরকম নয়। কিন্তু যে কটা বেচতে পারবে পারবে, যে কটা বেচতে পারবে না আমায় কিন্তু ফেরত দিয়ে যাবে। তাহলে আমি কিন্তু বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি কতটা বিক্রি হচ্ছে, কতটা সেলস হচ্ছে। আমি তো বুঝতে পারছি না কতগুলো সেলস হচ্ছে। হতে পারে 90টাই বিক্রি হলো, হতে পারে 90টা বিক্রি হলো না, হতে পারে 10টা বিক্রি হলো, আমি তো বুঝতেই পারছি না। তাহলে আমি কিন্তু এখানে সেলসটা যে কত হবে সেইটা কিন্তু লিখতে পারছি না। এই জায়গাটাতে সেলস কত হবে লিখতে পারছি না। ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করবার সময় আমার ভাবো তারিখ হয়ে এসছে 31/12/2023। আমি রামু কাকাকে ফোন করছি, ও রামু কাকা কতটা বিক্রি হলো, কতটা বিক্রি হলো? রামু কাকা বলছে হচ্ছে, একটা দুটো করে হচ্ছে, খুব একটা হচ্ছে না। তো আমি বলছি কী মনে হয় কী হতে পারে? রামু কাকা বলছে যে আমি বলতে পারছি না যে কতটা বিক্রি হবে, কতটা হবে না। রামু কাকা বলতে পারছে না আমাকে। তো রামু কাকা যখন আমাকে বলতে পারছে না, আমি কি করব? আমার তো 31/12/2023 হয়ে এসেছে, আমাকে তো ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করতেই হবে, আর আমি বুঝতেই পারছি না যে কতটা সেলস হয়েছে। তো সেক্ষেত্রে আমরা কি করব? আমি ধরেই নেব যে রামু কাকা এই 90 পিস মাল বিক্রি করতে পারলো না। আমি ধরেই নিলাম যে রামু কাকা এই 90 পিস মাল বিক্রি করতে পারলো না। যদি না পারে, আমি যদি এরকমই ভেবে নিই, তাহলে তার জার্নালে আমরা কি করব? যদি আমি ধরেই নিই যে রামু কাকার দ্বারা এই 90 পিস মাল বিক্রি হলো না, রামু কাকাকে আমি ফোন করছি, ফোনই তুলছে না, জানাচ্ছেই না যে এই 90 পিস মাল বিক্রি হচ্ছে কি হয়নি। তো আমি খারাপটাই ভেবে নিলাম, আমি ধরে নিলাম 90 পিস মাল বিক্রি করতে পারলো না। যদি না পেরে থাকে তাহলে তার জার্নাল কি হবে? দেখো, যদি কেউ বিক্রি করতে পারে, যদি বিক্রি হয়, তাহলে তার জার্নাল কী হয়? ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। তাহলে বিক্রি করতে না পারলে জার্নাল কী হবে? পুরো এই জার্নালটা উল্টে যাবে। তখন কি হবে? সেলস অ্যাকাউন্ট ডেবিট। তখন হয়ে যাবে কি? সেলস অ্যাকাউন্ট ডেবিট টু ডেটর্স। তখন হয়ে যাবে সেলস অ্যাকাউন্ট ডেবিট টু ডেটর্স। আচ্ছা, রামু কাকার কাছে কত পিস মাল ছিল? রামু কাকার কাছে কিন্তু ছিল 90 পিস মাল। এক একটা জ্যাকেটের দাম 550 টাকা করে আমি বলেছিলাম রামু কাকাকে বিক্রি করতে, ঠিক আছে? তাহলে আমরা কি করবো? এই যে 90 আর 550কে আমি যদি গুণ করি, তাহলে দেখো 90 আর 550কে আমি যদি গুণ করি পাবো 49,500। তাহলে আমি কত পেলাম? 49,500। 49,500 এই হলো কিন্তু ব্যাপার, ঠিক আছে? আমি ধরেই নিলাম যে রামু কাকার দ্বারা এই 90 পিস মাল বিক্রি করা গেল না, রামু কাকা বিক্রি করতে পারলো না। তাহলে আমি কি করলাম? আমি ধরে নিলাম যে 49,500 টাকার সেল হয়নি। 49,500 টাকার সেল হয়নি। তাহলে যে টাকাটার সেল হয়েছে বলে আমি ধরে নিয়েছিলাম, এখানে এন্ট্রি করেছিলাম, সেই টাকাটাকে আমি কি করলাম? সেল হয়নি। এই টাকাটার এতটা মাল 55,000 টাকার মাল আমি পাঠিয়েছিলাম, কিছুদিন পর রামু কাকা ফেরত দিয়ে গেছে এই এত টাকার মাল, আর আমি ধরে নিলাম এই টাকার মাল বিক্রি হয়নি। তাহলে এই বিক্রি না হওয়া টাকাটা খুব ভালো করে এবার শুনবে। বিক্রি না হওয়া যে মালটা, আর সেই বিক্রি না হওয়া যে মালটা 90 পিস, তার দাম হলো 49,500। এই টাকাটা কোথায় আমরা পাঠাবো? এই 90 পিস মাল আমি কোথা থেকে নিয়েছিলাম? ফ্যাক্টরি থেকে। আমার ফ্যাক্টরি থেকে, আমার স্টক থেকে আমি মাল নিয়ে রামু কাকাকে দিয়েছিলাম। কোথা থেকে নিয়ে দিয়েছিলাম? আমি বললাম আমার স্টক থেকে, মানে আমার ক্লোজিং স্টক থেকে। খুব ভালো করে শুনবে কিন্তু, আমার ক্লোজিং স্টক থেকে আমি মাল নিয়ে কিন্তু রামু কাকাকে দিয়েছিলাম, আর আমি ধরে নিলাম যে রামু কাকা বেচতে পারলো না। তাহলে আমি ওই মালগুলোকে কি করবো? আবার ক্লোজিং স্টকে ঢুকিয়ে দেবো, আবার ক্লোজিং স্টকে রেখে দেবো। তাহলে জার্নাল কি হবে? ক্লোজিং স্টক আমরা জানি কি? অ্যাসেট। তোমরা যখন ব্যালেন্স শিট করেছো সবাই জানো তো যে ক্লোজিং স্টক কি? একটা অ্যাসেট, তাই না? ক্লোজিং স্টক হলো একটা অ্যাসেট। আবার আমি যদি অ্যাসেটে 90 পিস মাল, ক্লোজিং স্টকে আরও যদি 90 পিস মাল এনে আমি ঢেলে দিই, তাহলে কি
আমার ক্লোজিং স্টক আরও বৃদ্ধি পেয়ে গেল। আমার ভাবো স্টকে রয়েছে 500, আরও 90 পিস এনে যদি আমি আমার গোডাউনে বা আমার ফ্যাক্টরিতে এনে আবার ঢুকিয়ে দিই, তাহলে কি আমার ফ্যাক্টরির ক্লোজিং স্টকটা কি বৃদ্ধি পেয়ে গেল। আর বৃদ্ধি পেয়ে গেল মানে কি, ক্লোজিং স্টক অ্যাসেট বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট হয়। তাহলে চলো আমাদের এখানে হিসেব মতো কী লেখা উচিত, আমাদের এখানে কিন্তু হিসেব মতো লেখা উচিত, আচ্ছা এই জায়গাটায় তো ধরবে না, আমি এই জায়গাটাকে মুছে লিখছি, হ্যাঁ এই জায়গাটাকে আমি মুছে লিখছি। তাহলে এখানে আমাদের হিসাব মতো কী লেখা উচিত, লেখা উচিত ক্লোজিং স্টক অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে, এখানে আমার কী লেখা উচিত, ক্লোজিং স্টক অ্যাকাউন্ট ডেবিট, ক্লোজিং স্টক অ্যাকাউন্ট ডেবিট টু, তাহলে ক্লোজিং স্টককে আমরা কোথায় লিখি, সর্বদা ট্রেডিং অ্যাকাউন্টে লিখি। তাহলে আমরা কী লিখব, টু ট্রেডিং অ্যাকাউন্ট, টু ট্রেডিং অ্যাকাউন্ট। বোঝা গেল। কিন্তু এখানে না ক্লোজিং স্টক নামটাকে লিখবো না, আমরা এই নামটাকে একটু অন্য নাম দিই, ক্লোজিং স্টকেই ঢোকাচ্ছি, শুধু নামটাকে একটু পাল্টে দেবো। আমরা কি লিখবো, লিখবো আমরা স্টক উইথ কাস্টমার, স্টক উইথ কাস্টমার, স্টক উইথ কাস্টমার অন সেল অর রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট। তাহলে এটাই কিন্তু ক্লোজিং স্টকই, শুধু ক্লোজিং স্টকের নামটা আমি পাল্টে দিলাম, দিয়ে একটু বড় করে লিখে দিলাম। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি কি করলাম, ক্লোজিং স্টকের নামটা শুধু পাল্টে দিলাম, এটা কিন্তু ক্লোজিং স্টকই, এই যে স্টক উইথ কাস্টমার অন সেল অর রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট, এটা কিন্তু ক্লোজিং স্টকই, ক্লোজিং স্টকের নামটা শুধু আমি পাল্টে দিলাম। আর একটা কথা বলে রাখি, আমাকে যখন রিটার্ন করে গেল, আমি ভেবে নিয়েছি আমার 90 পিস মাল বিক্রি হয়নি, এটাকে আমি আবার স্টকে ঢুকিয়ে দেবো। তাহলে এই 90 পিস মালের দাম কত, যখন আমি স্টকে ঢোকাবো না গোডাউনে, তখন কিন্তু আমরা মালটার আসল দাম লিখবো। জ্যাকেটের আসল দাম কিন্তু ছিল 500 টাকা, আমার তৈরি করতে কত খরচ হয়েছে, 500 টাকা। তাহলে কত হচ্ছে 45,000 টাকা। ডেবিটে লিখবো, ক্রেডিটে লিখবো, জার্নালের মতো করে ঘরে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে দেখো, যখন আমি এই জায়গাতে টাকার অ্যামাউন্টগুলোকে লিখছি, সব কিন্তু ইনভয়েস প্রাইসে লিখছি, খুব ভালো করে দেখো, কিন্তু এখানে ইনভয়েস প্রাইসে লিখছি। আবার দেখো 550, এখানে কিন্তু আমি সব ইনভয়েস প্রাইস ব্যবহার করেছি, আইপি বলে আমি দেখো লিখছি। এই জায়গাগুলোতে তো আমি শুধু ইনভয়েস প্রাইস, আর যে যদি আমি কম দামে বেচি তার ডিফারেন্সের টাকাটাকে লিখেছি। এখানেও ঠিক তাই, ইনভয়েস প্রাইসের থেকে যত দামে বেশি দামে বিক্রি করেছি, শুধু সেই টাকাটাকে লিখেছি। আবার দেখো, আমি যখন এইখানে করেছি তখন কিন্তু কি ইনভয়েস প্রাইস লিখেছি, ভালো করে দেখবে, আমি কিন্তু এখানে ইনভয়েস প্রাইস লিখেছি। শুধুমাত্র এই জায়গাটাতে একদম লাস্ট জার্নালে যখন আমি সেল করা মালগুলো আমি ধরে নিলাম বিক্রি হলো না, আমার কাছে ফেরত এলো, এবং ওই ফেরত যাওয়া মালগুলোকে কি করবো, আমি আবার ফ্যাক্টরির স্টকে ঢুকিয়ে দিলাম, তখনই কিন্তু কেবলমাত্র আমি কি লিখলাম, তার কস্ট প্রাইস লিখলাম। বোঝা গেল, কস্ট প্রাইস আমি একদম লাস্টে লিখলাম যখন আমি ক্লোজিং স্টকে পাঠিয়ে দিলাম। আর ক্লোজিং স্টকের নামটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, স্টক উইথ কাস্টমার অন সেল অর রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট হবে। ঠিক আছে, টু ট্রেডিং, কেন ট্রেডিং লিখলাম, কারণ ক্লোজিং স্টক কোথায় যায়, ট্রেডিংয়ে বসে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল কনসেপ্ট। আমি এবারে একটা মাত্র তোমাদেরকে প্রবলেম সলভ করে এখন দেখাবো। ঠিক আছে, তো আমি দেখো এইগুলোকে মুছে দিচ্ছি। ঠিক আছে, এবার আমরা চলে যাবো একটা প্র্যাকটিক্যাল প্রবলেমে। তো দেখো, এবারে আমরা একটা প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করে ফেলবো। স্ক্রিনের ওপরেই তোমরা প্রবলেমটা দেখতে পাচ্ছ। দেখো, এখানে বলে দিয়েছে এসএস লিমিটেড সেন্ডস আউট ইটস গুডস টু ডিলার অন সেল অর রিটার্ন বেসিস। তাহলে ভেবে নাও, আমি হলাম এসএস লিমিটেড, আমি কোনো ডিলারকে, মানে রামু কাকার মতো কাউকে, ভাবো সেল অর রিটার্ন বেসিস, মানে বিক্রি হলে বিক্রি হলো, আর যেটা বিক্রি হলো না সেটা আমি রিটার্ন নিয়ে নেব, এই বেসিসে আমি গুডস সেন্ড করছি। অল সাচ ট্রানজাকশন আর হাউএভার ট্রিটেড অ্যাজ অ্যাকচুয়াল সেলস অ্যান্ড আর পাসড থ্রু দ্য ডে বুক। তারপরে দেখো লেখা রয়েছে জাস্ট বিফোর দ্য এন্ড অফ দ্য অ্যাকাউন্টিং ইয়ার। তার মানে কি, অ্যাকাউন্টিং যে ইয়ারটা আমরা জানি হয় না, যে 31/12/2023 এরকম যে ইয়ারগুলো হয়, সেই অ্যাকাউন্টিং ইয়ারটা দেখো বলে দিয়েছে, সেই অ্যাকাউন্টিং ইয়ারটা যখন এন্ড হচ্ছে, অর্থাৎ এখানে দেখো অ্যাকাউন্টিং ইয়ার এন্ড হচ্ছে 31/3/2023, ঠিক তার আগে 200 সাচ গুডস হ্যাভ বিন সেন্ট টু এ ডিলার। 200 পিস মাল পাঠানো হয়েছে 250 টাকায়। পাশে দেখবে লেখা রয়েছে কস্ট 200 ইচ, মানে এক একটার দাম হলো 200 টাকা, কিন্তু সেগুলোকে পাঠানো হচ্ছে 250 টাকায়। অন সেল অর রিটার্ন অ্যান্ড ডেবিটেড টু হিজ অ্যাকাউন্ট অফ দিস গুডস 31/3/2023 500 পিস ওয়ার রিটার্ন অ্যান্ড 70 পিস ওয়ার সোল্ড। ঠিক আছে, তাহলে আর বাকিটা কি বলে দিয়েছে, সোল্ড হয়েছে, এবং বাকি মালগুলো
কি হয়েছে এখনও জানা যায়নি। তাহলে পুরো ব্যাপারটা যেটা দাঁড়ালো এটাই হলো পুরো ব্যাপারটা। ভালো করে দেখবে, 200 পিস মাল ভাবো আমি পাঠিয়েছি, আমার নাম হলো এসএস লিমিটেড, ঠিক আছে। এই এত পিস মাল পাঠানো হয়েছে, মালটা তৈরি করতে খরচ হয়েছে, সিপি বলে লিখছি মানে কস্ট প্রাইস, তৈরি করতে খরচ হয়েছে কিন্তু 200 টাকা, ঠিক আছে। 200 টাকা কিন্তু তৈরি করতে খরচ হয়েছে, আমি এরকমভাবে লিখি যে তৈরি করতে খরচ হয়েছে কত, 200 টাকা। এবং আমি বিক্রি করতে চাইছি, আমি বলে দিয়েছি আমাকে কিন্তু দিতে হবে 200 টাকা আমার তৈরি করতে খরচ হয়েছে, আমি কিন্তু নেব 250 টাকা, প্রত্যেকটা মাল পিছু আমি কিন্তু নেব 250 টাকা, মানে আমি 50 টাকা করে লাভ রাখতে চাইছি আর কি। এটাকে বলা হয় কি আইপি বা ইনভয়েস প্রাইস। এবারে দেখো একটা কথা, এখানে তো জার্নাল এন্ট্রি করতে হবে, তাহলে আমরা কি করব, জার্নালের ঘর আগে কিন্তু আমরা এখানে কেটে নেব, ঠিক আছে। জার্নালের ঘর আমরা এখানে কেটে নিই। তাহলে দেখো জার্নালের ঘর আমাদের কিন্তু কাটা হয়ে গেছে। আচ্ছা, এখানে ইয়ার এন্ডিংটা আমরা কিন্তু খুব ভালো করে লিখে নেব, 31/3/2023 কিন্তু বলে দিয়েছে আমাদের ইয়ার এন্ডিং, এটা কিন্তু তোমরা খুব ভালো করে দেখে নাও, ঠিক আছে। তাহলে এখানে আমরা হেডিং কি দেবো, জার্নাল বলে আমরা হেডিং দেবো। আর ইন দ্য বুকস অফ আমরা কি লিখবো, ইন দ্য বুকস অফ আমাদের যে কোম্পানিটার নাম সেটা লিখতে হবে কিন্তু ইন দ্য বুকস অফ কি লিখতে হবে, এসএস লিমিটেড, তাই তো। এসএস দেখবে পুরো যে নামটা লেখা রয়েছে এসএস লিমিটেড হলো আমাদের কোম্পানির নাম আছে। তাহলে চলো এর আমরা কি করব, জার্নাল এন্ট্রিগুলো করব। তাহলে প্রথম কথা, 200 পিস মাল বিক্রি করা হয়েছে ডিলারকে, তাহলে তার জার্নাল কী হবে, 200 পিস মাল যদি বিক্রি করা হয় তাহলে তার জার্নাল হিসেব মতো কী হওয়া উচিত, ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, এইটা কিন্তু আমাদের এখানে হিসেব মতো লেখা উচিত, ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। কিন্তু এখানে দেখো বলে দিয়েছে কি, এই লাইনটা একটু ভালো করে আন্ডারলাইন করো, আমি যে লাইনটা বলছি দেখো এখানে বলে দিয়েছে অন সেল অর রিটার্ন অ্যান্ড ডেবিটেড টু হিজ অ্যাকাউন্ট, মানে এই অ্যাকাউন্টে অলরেডি ডেবিট করা হয়ে গেছে, মানে এই এন্ট্রিটাকে অলরেডি এখানে লেখা হয়ে গেছে, তাই জন্য এই এন্ট্রিটাকে আর এখানে লিখতে হবে না, বোঝা গেল। বইতে আগে থেকে এইটা লেখা আছে, এটা বলেই দিয়েছে যে ডেবিটেড টু হিজ অ্যাকাউন্ট, তার মানে তার অ্যাকাউন্টে কিন্তু ডেবিট করা হয়ে গেছে, তার মানে কার, এই যে ডেটর্সের অ্যাকাউন্টটাকে ডেবিট করা হয়ে গেছে, যাকে আমি বিক্রি করেছি যে ডিলারকে, সেই ডিলারের অ্যাকাউন্টকে অলরেডি ডেবিট করা হয়ে গেছে, তাই জন্য এটাকে আর এখানে লেখার কোনো দরকার নেই, বোঝা গেল। আচ্ছা, 200 পিস মাল আমি কি করেছি, 200 পিস মাল কিন্তু আমি পাঠিয়েছি, এবং তার মধ্যে দেখি রিটার্ন এসছে কত, খুব ভালো করে দেখবে তোমরা রিটার্ন কত এসছে। দেখো বলে দিয়েছে 50 ওয়ার রিটার্ন, ঠিক আছে। তাহলে রিটার্ন হলে তার জার্নাল আমরা কী হয় জানি, রিটার্ন ইনওয়ার্ড, তাই তো, রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে, রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট টু কী হবে, ডেটর্স হবে, তাই না, রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট টু ডেটর্স, কারণ ডেটর্স কমে যাচ্ছে রিটার্ন ইনওয়ার্ড হলে, ঠিক আছে, টু ডেটর্স অ্যাকাউন্ট। তাহলে দেখো 50 পিস কী হলো, 50 পিস মাল কিন্তু আমার কাছে ফেরত চলে এলো, এবং এক একটার দাম কত টাকা, কিন্তু এক একটার দাম হলো 250 টাকা করে, ঠিক আছে, 250 টাকা করে। দেখো সর্বদা আমরা কিন্তু ইনভয়েস প্রাইসটা দিয়েই কিন্তু লিখবো, কস্ট প্রাইস আমরা কখন ব্যবহার করব, যখন ওই যে মালগুলো আমরা যখন ক্লোজিং স্টকে ট্রান্সফার করব তখনই কিন্তু আমরা কস্ট প্রাইস নেব, তাছাড়া কিন্তু কখনো আমরা কস্ট প্রাইসে হাত দেবো না। তাহলে দেখো এখানে কত হচ্ছে কিন্তু 125, তাহলে দেখো এখানে কত হচ্ছে কিন্তু 12,500, ঠিক আছে, হচ্ছে 12,500। আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমরা না কি করবো, ন্যারেশন লিখবো। তাহলে এখানে আমরা কি লিখবো, বিং 50 ইউনিটস অফ গুডস, রিটার্ন বাই ডিলার, ঠিক আছে। তাহলে ডিলারের দ্বারা আমার কি হলো, 50 পিস মাল রিটার্ন চলে এলো, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের প্রথম জার্নালটাও কমপ্লিট হয়ে গেল। প্রথম জার্নাল যদিও কমপ্লিট করাই ছিল, বইতে বলেই দিয়েছে ওটা ডেবিট হয়ে আছে, তাই জন্য আর লিখছি না।
এইবারে দেখো বলে দিয়েছে 70 ওয়্যার সোল্ড, তাহলে 70 পিস মাল কী হয়েছে, বিক্রি হয়ে গেছে। 70 পিস মাল বিক্রি হয়ে গেছে, তার জার্নাল কিন্তু আমরা করব না। কেন করব না? দেখো প্রথমেই আমি রাফে কিন্তু এখানে করেই দিয়েছিলাম যে ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট, দেখবে আমি এখানে কিন্তু করেই দিয়েছিলাম যে ডেটর্স অ্যাকাউন্ট, এটা কিন্তু বইতেই করে দেওয়া আছে, বইতে বলেই দিয়েছে যে বিক্রির জার্নাল অলরেডি হয়ে গেছে, বিক্রির জার্নাল কিন্তু অলরেডি এখানে করে দেওয়াই আছে। ঠিক আছে, বিক্রির জার্নালটা করে দেওয়াই আছে। তাহলে বিক্রি হয়ে গেছে শোনার পর আবার কি আমি লিখবো যে আমার 70 পিস বিক্রি হয়েছে? আমি তো ধরেই নিয়েছি আমার 200 পিস বিক্রি হয়ে গেছে, তার জার্নাল তো আমার এখানে হয়েই গেছে যে 200 ইন্টু 250, 250 টাকায় বিক্রি করেছি 200 পিস মাল, তার জার্নাল তো আমি এখানে করেই ফেলেছি। তাহলে কি আবার আমি লিখবো যে আমার 70 পিস মাল বিক্রি হয়ে গেছে? লিখবো না। তাহলে বিক্রি হয়ে যাওয়ার খবর পেলে কিন্তু তার জার্নাল লিখতে নেই, কারণ বিক্রির জার্নাল যেহেতু প্রথমে হয়ে যায়। বোঝা গেল? চলো এইবারে দেখো কি বলে দিয়েছে, খুব ভালো করে দেখবে। বলে দিয়েছে 70 পিস মাল তো বিক্রি হয়ে গেছে, বলে দিয়েছে ফর দ্য আদার গুডস ডেট অফ রিটার্ন হ্যাজ নট ইয়েট এক্সপায়ার্ড। ঠিক আছে, তাহলে দেখো টোটাল আমি পাঠিয়েছি 200 পিস মাল, 200 ইউনিট মাল আমি পাঠিয়েছি, তার মধ্যে আমাকে ফেরত দিল কত পিস মাল? 50 পিস মাল। 50 পিস মাল ফেরত দিল, তাহলে আর 150 পিস মাল রয়েছে ওই ডিলারের কাছে। তার মধ্যে থেকে খবর এলো যে 70 পিস মাল বিক্রি হয়ে গেছে, তাহলে আর পড়ে আছে কত পিস মাল? 80 পিস মাল। এই 80 পিস মাল পড়ে আছে ডিলারের কাছে, এটা কিন্তু এখনও বিক্রি হয়নি। হবে কি হবে না তাও আমি কিন্তু জানি না, হবে কি হবে না তাও আমি কিন্তু জানি না। এবং ইয়ার এন্ডিং কিন্তু হতে চললো, আমি কিন্তু ফাইনাল অ্যাকাউন্ট বানাবো, ইয়ার এন্ডিং কিন্তু হতে চললো, আমি ফাইনাল অ্যাকাউন্ট বানাবো। সেলসের ঘরে কত লিখবো? সেলস তো জানি না, এই 80 পিস বিক্রি হয়েছে কি হয়নি আমি তো জানি না। বারবার ডিলারকে জিজ্ঞাসা করছি যে 80 পিস বিক্রি হবে কি হবে না, হবে কি হবে না, ডিলারও বলতে পারছে না হবে কি হবে না। তো আমি ধরে নিলাম যে এই 80 পিস বিক্রি যেহেতু হয়নি, আমি ধরে নিলাম আর হবে না, আমি ধরেই নিলাম হবে না। তাহলে যদি বিক্রিটা না হয় এই 80 পিস, তাহলে আমি তার জার্নাল কি করব? বিক্রি হলে যদি জার্নাল হয় ডেটর্স টু সেলস, তাহলে বিক্রি না হলে তার জার্নাল উল্টে যাবে। তাহলে আমি কি লিখবো? সেলস অ্যাকাউন্ট ডেবিট, তখন আমি লিখবো সেলস অ্যাকাউন্ট ডেবিট টু ডেটর্স, টু ডেটর্স। তাহলে আমার বিক্রি হয়নি কত পিস মাল? 80 পিস মাল। এক একটার দাম কত? সব সময় কিন্তু অবশ্যই এই যে আইপি নেব আমরা, ইনভয়েস প্রাইস। ঠিক আছে, তাহলে দেখো 25 8 কত হবে? 200, আর এখান থেকে একটা শূন্য, মানে 20,000 হবে, তাই না? 20,000 একটু ওপরে হবে, এই জায়গাটাতে হবে 20,000, আবার এইখানটাতে হবে কত? 20,000। ঠিক আছে, তাহলে দেখো আমরা ন্যারেশন কি লিখবো? বিং, তাহলে 80 পিস মাল বিক্রি হয়নি, 80 ইউনিটস অফ গুডস, তাহলে আমরা কি লিখবো? নট ইয়েট, নট ইয়েট রিটার্ন অর অ্যাপ্রুভাল। ঠিক আছে, রিটার্নও করেনি, আবার অ্যাপ্রুভালও দিচ্ছে না, রিটার্নও করছে না এই 80 পিস মাল, এবং রিটার্নও করছে না এবং অ্যাপ্রুভালও দিচ্ছে না, মানে ফোন করে বলছেও না যে বিক্রি হয়েছে কি হয়নি। তাহলে এটাকে আমরা কী বলে লিখবো? বিং 80 ইউনিটস অফ গুডস নট ইয়েট রিটার্ন, 80 পিস মালকে রিটার্নও করছে না, অর অ্যাপ্রুভাল বাই দ্য ডিলার। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল দ্বিতীয়টা। এইবারে এই যে 80 পিস মাল বিক্রি হয়নি আমি ধরে নিলাম, এই 80 পিস মালকে আমি কি করব? যে 80 পিস মাল বিক্রি হয়নি আমি ধরে নিলাম, এটাকে আমাদেরকে কি করতে হবে? আমরা এই মালগুলোকে যখন ডিলারকে দিয়েছিলাম, কোথা থেকে নিয়ে দিই? আমাদের ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরি থেকে নিয়ে দিই। তার মানে ফ্যাক্টরিতে যে স্টক যেখানে রাখা থাকে, সেই স্টক থেকে আমরা মালগুলোকে নিয়ে কি ডিলারকে দিই। তাহলে আমি যদি ধরে নিই বিক্রি হয়ে গেছে, তাহলে স্টক থেকে মাল সব বেরিয়ে গেল। আমি যদি ধরি যে বিক্রি হয়নি, তার মানে কি ওই মালগুলো আবার স্টকে ফিরে আসতে চলেছে, তার মানে আমার কারখানায় স্টকের পরিমাণ আরও বৃদ্ধি পেতে চলেছে। তাহলে স্টকের পরিমাণ যেই বৃদ্ধি পাবে, তখন স্টক কি অ্যাসেট, বৃদ্ধি পেলে ডেবিট হবে। তাহলে আমরা ক্লোজিং স্টক অ্যাকাউন্টটা বৃদ্ধি পেয়ে গেল, তাহলে ক্লোজিং স্টককে ডেবিট করবো। তাহলে ক্লোজিং স্টককে না ক্লোজিং স্টক বলে লেখা যাবে না, আমরা কি বলে লিখবো? ক্লোজিং স্টককে লিখবো স্টক উইথ কাস্টমার
stock with customer on sell or return নামটা কিন্তু একটু বড় আছে, অ্যাকাউন্ট ডেবিট আমাদের লিখতে হবে, ঠিক আছে। তাহলে কি লিখবো, স্টক উইথ কাস্টমার অন সেল অর রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু ক্লোজিং স্টককে আমরা সর্বদা কোথায় লিখি, ট্রেডিংয়ে কিন্তু। তাহলে এখানে আমরা কি লিখবো, ট্রেডিং অ্যাকাউন্ট বলে লিখবো, টু ট্রেডিং অ্যাকাউন্ট। আমরা কত পিস মাল দেখতে পাচ্ছি ফেরত আসতে চলেছে, আমি ভেবে নিয়েছি 80 পিস মাল। এখানে কিন্তু এই লাস্ট জার্নাল যখন আমরা ক্লোজিং স্টকে ট্রান্সফার করব তখন কিন্তু আমরা কস্ট প্রাইসকে নেব, অর্থাৎ এই যে 200 টাকা। তাহলে কত হচ্ছে, হবে কিন্তু 16,000। আবার এইখানেও আমরা কত লিখবো, লিখবো কিন্তু 16,000, ঠিক আছে। তাহলে দেখো আমরা এবারে ন্যারেশন লিখবো, বিং দ্য cost of goods sent to dealer on sale or return basis তাহলে আমি কি লিখলাম, বিং দ্য কস্ট অফ গুডস সেন্ড টু ডিলার অন সেল অর রিটার্ন বেসিস। তারপরে আমরা কি লিখবো, নট, এখানে আমরা লিখবো নট ইয়েট অ্যাপ্রুভড, ঠিক আছে, নট ইয়েট অ্যাপ্রুভড, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অঙ্কটা শেষ, ঠিক আছে।